শুরু করছি বাংলা বলছে বর্ষার মধ্যেই বাংলায় তপ্ত রাজনীতি। কালই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 2 মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার বঙ্গ সফর। 5,000 কোটির ওপর সরকারি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি করবেন দলীয় সমাবেশও। আর 3 দিন পরে 21শে জুলাই শহীদ সমাবেশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালই রাস্তায় নেমে বাঙালি অস্মিতা ইস্যুতে বিজেপিকে তুলোধনা করেন তিনি। ফলে 2026-এর বিধানসভা ভোটের আগে এই জুলাই মাসেই কার্যত বেজে গেছে ভোটের দামামা। এই বিজেপি জেনে রাখো খেলা হবে। 21-এর মতো 26-এও খেলা হবে। কেন্দ্রের বিরুদ্ধে পথে নেমে ঘোষণা করে দিয়েছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যের বাসিন্দাদের যেভাবে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি বলে গ্রেপ্তার করা হচ্ছে তার বিরুদ্ধে ফুঁসে উঠেছিলেন তিনি। তবে মমতার সেই লাগাতার নিশানার পরই শুক্রবার দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরের পর 29শে মে প্রথম রাজ্যে আসেন তিনি। আলিপুরদুয়ারের সভা থেকে তুলে ধরেন তৃণমূলের দুর্নীতি, হিংসা, অনুপ্রবেশ থেকে নারী নির্যাতনের কথা। এবারও বিজেপির সভা থেকে তোপ দাগতে পারেন তিনি। তবে তৃণমূলের অভিযোগ, রাজ্যে শুধু অপপ্রচারই করে যান প্রধানমন্ত্রী, বঞ্চিতই করে রাখেন বাংলা ও বাঙালিদের। हमारा जो हक है, हम कोई भीख नहीं मांग रहे। हमारा जो हक है, पश्चिम बंगाल का जो हक है, और विशेष रूप से बर्धमान और दुर्गापुर की जो समस्याओं को लेकर के मैंने आपके सामने बात रखी है, क्या उस विषय पर नरेंद्र मोदी जी आप कल बोलेंगे? मैं जानना चाहता हूं। या केवल सिर्फ हर रोज की भांति यहां से वहां, यहां का जुमला वहां, वहां का जुमला यहां, खाली यही बातें करते रहेंगे? मेरा यही आपसे अनुरोध है कि कल दुर्गापुर आए तो कम से कम सच बोल करके आए। কংগ্রেস নেতা অধীর চৌধুরী থেকে সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিমের অভিযোগ, দিদির সঙ্গে মোদির একটা গেম আছে। বাঙালি নিয়ে রাজনীতি করছেন মমতা। যদি আজকে আমরা বাংলা অবাংলা নিয়ে খেলা করতে শুরু করি, বাংলার ক্ষতি। যদি আমরা হিন্দু মুসলমান নিয়ে খেলা করতে শুরু করি, সেটাও আমাদের বাংলার ক্ষতি। আমরা চাইবো না কেউ বাংলার ক্ষতি হোক। বাঙালি অবাঙালি হিন্দু মুসলমান সব মিলিয়ে এই বাংলা, সব মিলিয়ে এই ভারতবর্ষ। তিনি বাংলাভাষী মানুষকে টার্মাইটস বলেছিলেন, উই পোকা। এটা কখনো ভাষার নামে, কখনো ধর্মের নামে, কখনো পোশাকের নামে, কখনো খাদ্যের নামে, কখনো জীবন জীবিকার নামে। এটাকে আদারিং বলে, প্রসেস অফ আদারিং। নয়া ফাঁসিবাদী চরিত্র এটা একটা। এদিকে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের অভিযোগ, বাঙালি অস্মিতা নিয়ে রাজনীতির খেলা খেলছেন মুখ্যমন্ত্রী। বলা হচ্ছে বাংলা ভাষায় কথা বললেই আমাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন যে আমাকে গ্রেপ্তার করো, আমি ক্যাম্পে যাব, আমি গিয়ে সব জায়গায় বাংলায় কথা বলবো। আর আমরা বিজেপির পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি, ভারতবর্ষের যেখানে যেখানে বাঙালি আছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এর সামনে আমাদের এটা চ্যালেঞ্জ। আপনি উত্তরপ্রদেশের পিলিভিটে যান, আপনি মধ্যপ্রদেশের বেতুলে চলে যান, আপনি রায়পুরে যান, বিলাসপুরে যান, চিত্তরঞ্জন পার্কে যান, একটা পঞ্চায়েতে প্রার্থী দিয়ে, একটা কর্পোরেশন মিউনিসিপ্যালিটির প্রার্থী দিয়ে জেতা তো অনেক দূরের কথা, বাঙালির সামনে দাঁড়িয়ে বাঙালি বলে ভোট চেয়ে আপনি জমানত বাঁচিয়ে তৃণমূল কংগ্রেস আমাদের দেখান। রাজ্যের বিরোধীরা এমন অভিযোগ করলেও এদিনও হরিয়ানাতে বাঙালি নিগ্রহের খবর এসেছে। প্রামাণ্য নথি দেখালেও পুলিশ ধরে নিয়ে গেছে, অভিযোগ তুলছেন অনেকে। ফলে রাজ্যে রাজ্যে এক শ্রেণীর বাঙালিরা সমস্যায় পড়ছেন, এটা স্পষ্ট। আর তা নিয়েই ভোটের আগে সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী। সরব হচ্ছেন বাংলা ও বাঙালির প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে। আর এই পরিস্থিতিতেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। ভোটের আগে রাজ্যের জন্য কতটা কল্পতরু হন তিনি, সেদিকে নজর রাখছে রাজ্যবাসীও। কলকাতা টিভি। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন শঙ্কুদেব পণ্ডা, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তন্ময় ঘোষ, সিপিআই এর তরফ থেকে সৈকত গিরি, কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সুমন ভট্টাচার্য। সুমনদাকে দিয়ে শুরু করি। সুমনদা, আমরা গতকালই দেখেছি যে বাঙালি অস্মিতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা শহরে পথে নেমেছেন এবং তিনি একথাও বলেছেন যে তাকে যদি ডিস্টার্ব করা হয়, প্রয়োজনে তিনি গোটা দেশের বিভিন্ন প্রান্তে যেতে প্রস্তুত। বোঝাই যাচ্ছে যে 2026-এর যে
প্রচারের সুরটা তৃণমূল কংগ্রেস বাঁধতে চাইছে, তার মধ্যে অন্যতম বিষয় থাকছে এই বাঙালি অস্মিতার প্রসঙ্গ। আর এরই মধ্যে আমরা ডেফিনেটলি আরও সলিড বার্তাটার জন্য 21শে জুলাই, কারণ 2026-এর আগে শেষ 21শে জুলাই, ডেফিনেটলি মমতা বন্দ্যোপাধ্যায় তার সুরটা বেঁধে দিতে চাইবেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। আর এরই মধ্যে গত 2 মাসে দ্বিতীয়বারের জন্য বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনে করা হচ্ছে, যেটা প্রত্যাশিত, রাজনৈতিক মহল যেটা মনে করছে, যে সেখান থেকেও কার্যত আগামীকাল দুর্গাপুর থেকে তিনি ভোটের দামামাটা বাজাবেন। দেখুন মৌপিয়া, যদি 2026-এর লড়াইটাও মোদি বনাম মমতা হয়ে যায়, তাহলে তৃণমূলের একটু অ্যাডভান্টেজ। কেন অ্যাডভান্টেজ আমি বোঝানোর চেষ্টা করি, যে এই যে ফ্রেমটা, এটা আমরা 2021-এ দেখেছি, 2024-এ দেখেছি, কোনো সময় পশ্চিমবঙ্গে ক্লিক করেনি। দেখুন, আরএসএস একটা সুন্দর পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল, যে পরিকল্পনাটায় ওরা দিল্লিতে সফল হয়েছিল, মহারাষ্ট্রে অনেকটা সফল হয়েছিল। সেটা হচ্ছে যে, যেহেতু পশ্চিমবঙ্গে বিজেপির কোনো সে ধরনের মুখ নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জের জন্য, সেহেতু আলাদা জেলা ধরে ধরে বা আঞ্চলিক বিধানসভা ধরে ধরে সেখানকার যে তৃণমূলের প্রতিনিধি তাকে টার্গেট করা এবং তার বিরুদ্ধে নিজেদের কাউকে দাঁড় করানো, সেটা অনেক ইউজফুল প্ল্যান। কারণ তৃণমূলের সব বিধায়ক দুর্দান্ত পারফর্ম করেন, এটা তো নয়। কিন্তু যেই লড়াইটা মোদি বনাম মমতা হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে বাঙালির জন্য একটা অন্য ন্যারেটিভ তৈরি হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সুবিধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই জন্য সুবিধা আমি বলছি, দেখুন এই যে ডাইরেক্ট কনফ্রন্টেশনটা 2021, এখানে আই রিপিট, 2024-এ রাজ্য দেখেছে। দুবারই নরেন্দ্র মোদীর স্ট্রাইক রেট ইজ মাচ লোয়ার দ্যান মমতা বন্দ্যোপাধ্যায়। যদি আমরা 2024 লাস্ট ইলেকশনটাও দেখি, তাহলে দেখব যে নরেন্দ্র মোদী যেখানে যেখানে সভা করেছিলেন, তার মধ্যে যত বিজেপি জিতেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সভা করেছেন, তাতে তৃণমূলের জেতার পার্সেন্টেজ বেশি, বিশেষ করে দক্ষিণবঙ্গে। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা হিসেবে দাঁড় করানোটা আমার মনে হয় বিজেপির ভুল স্ট্র্যাটেজি। 1, 2 নম্বর সেকেন্ড পয়েন্ট হচ্ছে, নরেন্দ্র মোদী যথেষ্ট বয়স হয়ে গেছে, 75 বছর তার সেপ্টেম্বরে তার হওয়ার কথা। শঙ্কুদেব পান্ডারা হয়তো জবাব দেবেন না, দেওয়ার জায়গাতেও নেই, কিন্তু মোহন ভাগবত তো বারবার বলছেন যে 75-এর পরে কারোর থাকা উচিত না। ফলে আবার বলেছেন, এই নতুন একটা বইয়ের উদ্বোধনে গিয়েও বলেছেন। ফলে যেখানে বিজেপি ভার্সেস আরএসএসের এই টানাপোড়েনটা আছে, সেই টানাপোড়েনটার সময় আবার নরেন্দ্র মোদীকেই প্লেস করা ইজ এ ভেরি একটু অদ্ভুত চয়েস। আরেকটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে, এতে কিন্তু কার্যত রাজ্য বিজেপি স্বীকার করে নিল যে আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করার মতো কোনো ফেস নেই। এমনিতেই দ্বিধা বিভক্ত বিজেপিতে, যেখানে শুভেন্দু লবি, দিলীপ লবি, শ্রমিক ভট্টাচার্য নতুন লবি তৈরি হবে, রাহুল সিনহা ফিরে আসছেন, এই সব কিছুর মধ্যে যে দিশেহারা বিজেপি, সেখানে যদি আবার আমি বলছি মোদি বনাম মমতা হয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অনেক অ্যাডভান্টেজিয়াস জায়গায় থাকবে। এবং 2021 এবং 2024-এ উনি প্রমাণ করেছেন ওনার স্ট্রাইক রেট ইজ মাচ বেটার। তখন আমরা দেখতে পাচ্ছি যে গোটা দেশের বিভিন্ন প্রান্তে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগে তোলপাড় চলছে। এবং সত্যি যে সমস্ত ঘটনার খবর সামনে আসছে, সেটা বাঙালি হিসেবে শঙ্কু, তুমি, আমি, আমাদের সবাইকে উদ্বিগ্ন করছে, সবাইকে চিন্তিত করছে। সেই রকম একটা প্রেক্ষাপটে আসছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছ থেকে তো কালকে বাংলার মানুষ এটা শুনতে চাইবেন যে এইভাবে কেন গোটা দেশে বাঙালিরা নির্দিষ্টভাবে তারা টার্গেটেড হচ্ছেন, তার উত্তর কালকে পাওয়া যাবে প্রধানমন্ত্রীর কাছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে তৃণমূলীয় যে বিশ্লেষণ হয়েছে একটু আগে আমাদের দাদা করলেন, খুব যুক্তিসঙ্গত বিশ্লেষণ, কিন্তু ওনার সমস্ত বিশ্লেষণ থমকে যায় নন্দীগ্রামে গিয়ে। উনি যে মুখের কথা বলছেন, সেই মুখ নিয়ে আলোচনা তখনই বন্ধ হয়ে যায় যখন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে হারতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তখনই বোঝা যায় যে মোদী তো অনেক পরে, আগে বাংলার শুভেন্দু অধিকারীকে হারানো যাচ্ছে না, এখন মোদীকে নিয়ে চিন্তা করছেন। 1, 2 হচ্ছে, আমি বলবো যে উনি কি অভিষেক বাবুর হয়ে একটু ওকালতি করলেন? কারণ বয়সের প্রশ্নটা সব থেকে বেশি তৃণমূল কংগ্রেসে রয়েছে এবং একাধিকবার আপনার একটা কালজয়ী ইন্টারভিউ আছে মৌপিয়া দেবী আপনার, এবং সেই ইন্টারভিউর পর বাংলায় পুরো ত্রাহি রব পড়ে গেছিল অভিষেক বাবু। তাতে মাননীয় সাধারণ সম্পাদক স্পষ্ট করে বলে দিয়েছিলেন
যে বয়সের একটা সীমারেখা থাকা উচিত, সেই সীমারেখা কি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ইন্ডিকেট করেছিল, এবং সবাই শত্রুরা দুষ্টু লোকেরা তো বলে, সেই বার্তাটাই বোধহয় ঘুরিয়ে আমাদের তৃণমূলীয় যে আমাদের আলোচক তিনি বোধহয় বলছেন এসব। যাই হোক, তার বক্তব্য তিনি রেখেছেন, আমার তা নিয়ে বক্তব্য নেই। আমার এখন বক্তব্য হচ্ছে দিদি, যে আপনি জানেন যে বিহার নির্বাচনে একটা রিভিউয়ের পর প্রায় 30 লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ গেছে। সারা পশ্চিমবাংলায় বাঙালি অস্মিতাকে সামনে রেখে, বাঙালিদেরকে, বাঙালি সেন্টিমেন্টকে ব্যবহার করে রোহিঙ্গাদের ব্রিদিং স্পেস দেওয়ার চেষ্টা হচ্ছে। এখনো পর্যন্ত পশ্চিমবাংলায় কোনো লোককে এখান থেকে বাংলাদেশ পাঠানো হলো না। এবং আপনি ভুয়ো ভোটারের পরিমাণ কি, আপনাকে আমি ডেটা দিলে আপনি চমকে যাবেন। প্রায় 50%-এর উপর এক এক জায়গায় ইনক্রিজ করেছে ভোটার লিস্ট। এই রাজারহাটে চলে যাবেন, খালের দুপাশে পুরো রোহিঙ্গা বস্তি বসিয়ে দিয়েছে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন, এই যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সব ধরা পড়ছে, তাদের রুট কি? পশ্চিমবাংলা। খুঁজতে খুঁজতে পাওয়া যাচ্ছে কোথায়? আধার কার্ড, ভোটার কার্ড কে দিয়েছে? পশ্চিমবঙ্গ সরকার। আর আমি কে? আমি কি নতুন কিছু বলছি? কলকাতা টিভিতে আমার ক্ষমতা আছে? আমি এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলছি। সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি লোকসভাতে কাগজ ছুঁড়ে মেরেছিলেন, বলেছিলেন দেখুন কি পরিমাণ হচ্ছে অনুপ্রবেশ হয়েছে সিপিএম এর সময়। এখন তার বিরোধিতা করলে হবে? আমি 10 সেকেন্ড উত্তর, 10 সেকেন্ডের রিবাটল সেটা সুমনদা দিতে চান, নিয়ে আমি তন্ময়ের কাছে আসবো। শঙ্কুদেব পান্ডার নেতা শুভেন্দু অধিকারীর একটা বিখ্যাত ইন্টারভিউ আছে, যেখানে ওনাকে পূর্ব মেদিনীপুরের স্বাধীন তাম্রলিপ্ত সরকারের উত্তরাধিকারী উনি না। আমি রিপোর্টারের সময় আমাদের বলুন না, আরে বলতে গেলে তো আরো অনেক কিছু শুভেন্দু অধিকারী, সতীশ সামন্ত, সুশীল ধারাদের উত্তরাধিকারী না শ্যামাপ্রসাদের? শ্যামাপ্রসাদের উঠলেই কেন উনি চুপ করে যান? দ্বিতীয় কথা হচ্ছে যদি সবাই তাহলে যাদের অমিত শাহ তাদের ফেরত আনা হলো। আপনাকে আমি নিরপেক্ষভাবে ভাবছিলাম। প্রথম কথা হচ্ছে এই এখন এবার কি সিনেমা দেখাচ্ছেন নাকি? দেখুন, আরে শোনো শঙ্কু, শোনো, শুনতে পাচ্ছি না তো দিদি কি বলছে। আমি দেখতে পারি একটু কাছাকাছি কি শো দেখাচ্ছেন? এটা দেখাচ্ছে এই কিছুক্ষণ আগে সুরাতে এটা দেখাচ্ছে যে একজন বাঙালি সেখানে কাজ করেন, সোনার কাজ করেন, তার বোর্ডটা বাংলায় লেখা ছিল। সেখানে গিয়ে পুলিশ বলছে বাংলায় বোর্ড লেখা আছে কেন? করবে তো একদম দারুণ। আমি এই পুরো বাঙালিদের বিরোধিতা আপনারা বাঙালিদের আজকে এই জায়গায় নামিয়ে দিয়েছেন। ভালো, আমি এইটাই শুনতে চাই। বাঙালিরা আজকে সন্দেহের জায়গায় চলে গেল আপনাদের জন্য। আমাকে বলতে দাও। শুধু বাংলাদেশ থেকে এবার লোক বক্তব্যটা হচ্ছে আর যে ভোটারদের নিয়ে সব বাঙালিদের এবং বাংলা ভাষার মানুষের উপর বিজেপির রাগ দীর্ঘ, আজ থেকে নয়, তারা তাদের যিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নাম শুনে বললেন শুনতে পেলেন না? শ্যামাপ্রসাদ সারা ভারতবর্ষে বিজেপির মুখোপাধ্যায় আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে প্রণাম করা, তখন থেকে আপনারা আমাদের বাঙালি অস্মিতা শেখাচ্ছেন। এই বাংলা এবং বাঙালিদের যিনি ভারত বাংলা সর্বনাশ করে দিয়েছেন করেন, সেই সিপিএম 34 বছর করেছে, করেছে, তারা স্বাভাবিকভাবেই ভারত বিরোধী হবে এবং স্বাভাবিকভাবেই বাংলা বিরোধী হবে। এখন এই বাংলা বিরোধী আমরা যে কোনো রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে প্রশ্ন করতে চাই, কীর্তি আজাদকে বাংলা শেখা লাগে, এটাই কীর্তি আজাদকে শেখাবেন বাংলা নয়, কিন্তু বহুত্ববাদ। এই বহরমপুরের আপনার এমপি ওনাকে বাংলা শেখান, মানি বাংলার সিট আপনারা সব বাইরের লোককে দিয়ে বাংলার জন্য প্রেম প্রীতি, এই বহুত্ববাদটাকে মনোজ চিফ সেক্রেটারি হয়েছে কেন? আমি জানতে চাই কেন করেছেন? কেন হবে না? কেন করেছেন? বাঙালি ভালোবাসা, ভারতের সংবিধান বলেছে এতগুলো বাঙালি ছেলে 26,000 চাকরি চলে গেছে, বাঙালি ভালোবাসা, আর যে কোনো মেয়েটা মরে গেল, বাঙালি ভালোবাসা, সেই জন্য বাংলা সর্বনাশ করে দিয়েছে। বাঙালি ভালোবাসা, বাঙালিদের সামনে রেখে রোহিঙ্গাদের বাঁচানোর চেষ্টা করবেন না, হিন্দিভাষীদের করবেন না, করবেন না আপনি। শঙ্কু, দুজনকে আমি বিরত করছি আমার সৈকতের কাছে। আমি তো চুপ। শঙ্কু প্লিজ,
সৈকতের কাছে আমার প্রশ্ন, যে সৈকত, যখন আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি বাঙালি অস্মিতা নিয়ে পথে নেমেছেন, বামেরাও নেমেছে অফকোর্স, প্রধানমন্ত্রী তিনি দ্বিতীয়বারের জন্য বঙ্গ সফরে আসছেন 2 মাসের মধ্যে, যখন আমরা দেখতে পাচ্ছি যে 2026 টার্গেট করে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই ময়দানে নেমে পড়ছে, বামেদের অবস্থানটা কি? দেখুন, প্রথমত হচ্ছে ভোট আসবে, নির্বাচন আসবে, তখন নিশ্চিতভাবে হেলিকপ্টার বাড়বে, বাইরে থেকে নেতাদের আনাগোনা বাড়বে, কর্পোরেটের ফান্ডিং, এই যে গত পরশুদিন 40টা জীবনদায়ী ওষুধ, 39টা জীবনদায়ী ওষুধ, তার দাম নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে সরকারকে পদক্ষেপ নিতে হলো। এই যে একের পর এক ইলেকট্রাল বন্ডের প্রচুর টাকা, নির্বাচনকে এই গিমিকে পরিণত করা, বাইনারিতে পরিণত করবার প্রবল প্রয়াস হবে। আমি আপনাকে শুধু স্মরণ করিয়ে দেবো, এই রাজ্যের মাটিতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গত 5 বছরে 21-এর নির্বাচনের পর 26 কিংবা 24-এর পর 26 আপনি দেখবেন একের পর এক ইস্যু তৃণমূলের বিরুদ্ধে রাজনীতি করবার জায়গা ছিল, কিন্তু প্রধানমন্ত্রী কিংবা অমিত শাহ একবারও, সে আরজিকর হতে পারে কিংবা 26,000 চাকরি বাতিল হতে পারে, এমনকি এ কথাও তো আমরা শুনলাম গত 2 দিন আগে যে সিবিআই পরিষ্কার জানিয়ে দিচ্ছে আরজিকরের নির্যাতিতার বাবা মার কথা অনুযায়ী কোনো রকম কোনো ব্যবস্থা হবে না। কিছুক্ষণ আগে শঙ্কুদা আরজিকরের কথা টেনে আনলেন, আমি বলছি বিজেপি কি সুন্দর, আমার এখানে একটু বক্তব্য আছে, সিবিআই এর তরফ থেকে কি বলা হয়েছে, কোন রকম ব্যবস্থা নির্যাতিতার পরিবারের কথার ভিত্তিতে আমরা কাউকে হেফাজতে নেব না। না, সেটা তো তথ্য প্রমাণের ভিত্তিতে সৈকত, ডেফিনেটলি নির্যাতিতার পরিবারের সম্পর্কে সমস্ত শ্রদ্ধা এবং সহানুভূতির জায়গায় সত্যি তো যে কোনো এজেন্সি, সেটা স্টেট এজেন্সি হোক বা সেন্ট্রাল এজেন্সি, তাদের তদন্ত তো কারো কথার ভিত্তিতে পরিচালিত হয় না। এই কথাটা শুনতে খুব ভালো লাগে, এক সেকেন্ড তন্ময়দা প্লিজ, এই কথাটা শুনতে খুব ভালো লাগে। হাতরাসে যে সিবিআই অফিসারের জন্য মুশকিল, 3 জন দর্শক ছাড় পেয়ে যায়, তাকেই দেওয়া হয় কেন? এই কথাটা তুমি সুব্রত বলছো, এই কথাটা অমিত শাহ প্রধানমন্ত্রী দেখা করে বলতে পারে 26,000 একটা কথা সিবিআই তো আমরা চালাই না ভাই, সৈকত, একটা ইনফরমেশনের মধ্যে দিই, স্মরণ করিয়ে দিন, ইনফরমেশন তোমার কাছেও আছে ডেফিনেটলি। নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার, তিনি তদন্ত থেকে অব্যাহতি চেয়েছিলেন, কারণ তিনি কিছু, তার অফিস থেকে কিছু ইঙ্গিত দেওয়া হয়েছিল যে এমন কিছু ইন্টারফেয়ারেন্স আসছে বা এমন কিছু বক্তব্যের বিষয় আসছে যেটা তিনি তার যে প্রফেশনাল এথিক্স এবং তার যে স্কিল, তার বাইরে গিয়ে তিনি সেটা করতে পারেন না। তো ইটস এ ডিফারেন্ট কোয়েশ্চেন অলটুগেদার, ডিফারেন্ট ইস্যু অলটুগেদার। প্রশ্ন আমার খুব পরিষ্কার, সিবিআই এর স্বরাষ্ট্র দপ্তরের অধীনে থাকা একটা সংস্থা, স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী কেউ একজন কেন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে চাইলেন না? আমি যে লাইনটা যেতে চাইছিলাম, বারবার সাবজেক্টটা ডাইভার্ট করে, আমি বলছি আরজি করেন মূল বিষয়টা হচ্ছে এই রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে আরেকটা ইস্যু থাকা সত্ত্বেও ভারতীয় জনতা পার্টি সেই ইস্যুগুলোকে ব্যবহার করতে চায় না। আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস, এক সেকেন্ড প্লিজ, এটা যদি হয় তাহলে পুরো শোনাই, আমার প্রত্যেকে টাইমে বলেছেন, আমার টাইমে বলতে দিন। বিজেপি তৃণমূলকে এমন কোন রাজনৈতিক ইস্যুতে হারাতে চায় না যে রাজনৈতিক ইস্যুতে তৃণমূল বিপদে পড়তে পারে। আবার উল্টো দিকে তৃণমূল, আমরা অভিনন্দন জানিয়েছি তৃণমূল কংগ্রেস এই রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে, কিন্তু 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে এই রাজ্যে 26,000 চাকরি বাতিল, এই একের পর এক বিষয়গুলো থেকে নজর ঘোরানোর যে পুরো ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেল, আসামের মুখ্যমন্ত্রী পরিষ্কার এরকম বাঙালি বিরোধী একটা মন্তব্য করলেন, বিজেপির এই রাজ্যের নেতারা কোনো কথা বললেন না। পরেশ রায় যখন একের পর এক মন্তব্য করতেন, তখন একটাও কোনো মন্তব্য আসলো না। আসলে আমি একাই শেষ করে, যদি শুধু এটা চলতে থাকে তাহলে খুব মুশকিল, কোনো সুস্থ আলোচনা সম্ভব। বিরত করলে বিরত হতে হবে। আমার অভিষেকের কাছে প্রশ্ন, যে অভিষেক কেন অধীর রঞ্জন চৌধুরী মনে করছে যে এটা দিদি মোদি গেম? মানে অধীরদা, কেন বাংলার অধিকাংশ মানুষই সেই একই কথা মনে পড়ে এবং কেন মনে করে আমি সেই প্রশ্নের উত্তর দেব। তার আগে টু সেট দ্য রেকর্ড স্ট্রেট, বিহারে যে অনুপ্রবেশকারীর হিসেব পাওয়া গেছে তার ভেতর বাংলাদেশের অনুপ্রবেশকারী যেমন আছে, মায়ানমার এবং নেপালেরও আছে। এবার সমস্যাটা হচ্ছে নেপাল থেকে তো
পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢোকা সম্ভব নয়, জিওগ্রাফিক্যালি সম্ভব নয়। নেপাল থেকে ঢুকতে গেলে হয় রক্সোল বর্ডার ক্রস করে উত্তর, মানে হয় বিহার দিয়ে ঢুকতে হবে অথবা গোরখপুর ক্রস করে উত্তরপ্রদেশ দিয়ে ঢুকতে হবে। এবার সেই সীমান্তটা কে দেখে বা সেখানে এক্স্যাক্টলি কাদেরকে পয়সা খাইয়ে ওখান থেকে ঢুকছে, এই প্রশ্নের উত্তরটা কালকে নরেন্দ্র মোদীর কাছ থেকে আমরা আশা করছি, নাম্বার 1। নাম্বার 2, কালকে নরেন্দ্র মোদীর কাছ থেকে আমরা নতুন কি কি শুনতে পারি যেটা আজ অব্দি শুনিনি। যেমন ধরো প্রথম কথা, একটু আগে যেটা শঙ্কু বলছিল ঠিক, এসএসসি, রেশন, চাকরি, কয়লা, এই যে চুরি নিয়ে গত 11 বছর ধরে আমরা যে অভিযোগ শুনছি, এবং দেখবে পেছনে একজন কেন্দ্রীয় মন্ত্রী আছে, একজন রাজ্যসভার সাংসদ আছে, যারা শুধুমাত্র সভাস্থলে নরেন্দ্র মোদীর অ্যাক্সেস পান না, এমনি মন্ত্রিসভার বৈঠকে বা সাংসদদের বৈঠকেও পায়। তারপরেও যে ক্লাসিফাইড ইনফরমেশনগুলো ওনাদের কাছে আছে বলে ওনারা দাবি করেন, সেগুলো কেন প্রধানমন্ত্রীর কাছে পৌঁছচ্ছে না, বা তার কাছে পৌঁছানোর পরও যদি ব্যবস্থা না নেওয়া হয়ে থাকে, তাহলে তো আমরা বলবো গেম চলছে। কারণ শুধু তো বাইট দেওয়ার জন্য বিরোধী দল, মানে শুধু তো বাইট দেওয়াটা বিরোধী দলের কাজ নয়। শ্রমিক ভট্টাচার্য বাইটের সময় যে বক্তব্যগুলো দেয়, সেই বক্তব্যগুলো একটা হোয়াইট পেপার ফাইল করে, ফাইলের পয়সা আমি দেবো, প্রিন্ট আউটের পয়সা আমি দেবো, নিয়ে গিয়ে নরেন্দ্র মোদীকে দিন, তারপর নরেন্দ্র মোদী যদি না কাজ নেন তারপর আমি বলবো আমি কি রিপ্লাই করব। এবার তারপরে ধরো সন্দেশখালী এবং আরজিকর নিয়ে আমরা কালকে বক্তব্য শুনবো। এক সেকেন্ড শঙ্কু, তুমি নরেন্দ্র মোদীর অ্যাক্সেস পাও না, তুমি উত্তর দিতে যেও না। আচ্ছা, সন্দেশখালী এবং আরজিকর নিয়ে কালকে আমরা বক্তব্য শুনবো, যে মহিলাদের ওপর আমাদের এই যে অত্যাচার বাড়ছে, খুব ভালো কথা। তদন্তটা কোথায় হচ্ছে? আমরা কেউ বলছি না তদন্ত আমাদের কথা অনুযায়ী শুনতে হবে, কিন্তু তদন্তের গতি প্রকৃতিটা তো বলতে হবে। আমি আসবো এই প্রসঙ্গে আলোচনা, ছোট্ট একটা বিরতি আমাকে দীর্ঘমেয়াদী স্তরে হবে। ছোট্ট ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর। শঙ্কু খুব অধীর হয়ে কিছু বলতে চাইছিলে, সংক্ষেপে প্লিজ। আমার যেটা ভুলে গেছিলেন, না আমার মনে আছে, আমার বক্তব্য খুব স্পষ্ট। আমার বক্তব্য হচ্ছে যে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাঙালি অস্মিতা নিয়ে নামলেন কেন, এবং আপনি লক্ষ্য করে দেখবেন 21শে জুলাই ওদের দিকে কি হচ্ছে, শুনুন, ওদের 21শে জুলাই সব থেকে বড় জমায়েত আছে। তার আগেই হঠাৎ করে প্রধানমন্ত্রী আসার আগে নেমে পড়তে হয়েছে কেন? কারণ উনি বুঝে গেছেন যে এখানে যদি রিভিউ হয় তাহলে 1 কোটি ভোট বাইরে চলে যাবে। এসব বেআইনি লোক ভোটার করিয়েছে। বিএলও বলে একটা পোস্ট হয়, ব্লক লেভেল অফিসার, সব তৃণমূলের লোকেদের খুঁজে খুঁজে পোস্টিং দিয়েছে। আজকে ইলেকশন কমিশনকে একজনের বিরুদ্ধে এফআইআর করতে হয়েছে কেন? বেআইনি ভাবে ভোটে নাম তোলার জন্য। সিস্টেম কাজ করছে না, এমন রেগে গেছেন, বলছেন পুরো বিজেপি হয়ে গেছে ইলেকশন কমিশন। ভাবুন এরা কারা? এই রাজ্যে যারা ইলেকশন কমিশনে আছে তার সমস্ত সেক্রেটারি ছিল এক্স, তিনি কেন্দ্রীয় সেক্রেটারিকে টার্গেট করেছেন। প্রথমেই যদি বোঝেন যে পরীক্ষার্থী কোশ্চেন কঠিন হয়েছে বলে লাফাতে শুরু করেন, তাহলে বুঝবেন পরীক্ষা কিরকম, তার প্রস্তুতি কিরকম হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে এই প্রস্তুতি বলে লাভ নেই। গত 13টা উপনির্বাচন হয়েছে, 13টাতে 13-0 জুন মাসে 6টা নভেম্বরে দেশ জুড়ে যে 5টা হয়েছে, তাতে 4-1 হয়েছে। অর্থাৎ বিজেপি সর্বভারতীয় স্তরে কোথায় আছে, আগামী দিনে কোথায় থাকবে সেটা অন্য প্রশ্ন। আজকের আলোচনা যেটা এই যে এসআইআর করা হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে যে ঘটনাগুলো সামনে এসছে, 444 জনকে মহামান্য হাইকোর্টের নির্দেশে 444 জনের ডেটা চেক করে দেখা যাচ্ছে 444 জন বাংলার নাগরিক। সুতরাং নির্বাচনের সময় সিসিটিভিতে কি ব্লাইন্ড স্পট করেছেন দেখাবো, অপেক্ষা করুন। এই অত্যাচারটা হবে কেন? আপনি কথা বলছেন না, আর্মিকা দিলীপ ঘোষ আপনি এসব থামুন, ওদের মধ্যে কি কথা হলো? আপনি এসব থামুন। দ্বিতীয় কথা হচ্ছে আপনি ইলেকশন রিলেটেড কথা বলুন। ব্যক্তিগত আক্রমণ করছেন মানে আপনার কাছে তথ্য নেই। ইলেকশনে বলছো তো যে নাম কাটা যাবে যারা, আরে আপনি বাংলাদেশ থেকে লোক ঢুকিয়েছেন বাংলাদেশের নাগরিক, তাহলে আপনার নেতারা দাঁড়িয়ে বলছে অমুক দাবার কাছে চলে যাও, নাম তুলে না। আমি একটা ছোট্ট ডেটা চাইছি সংবাদ মাধ্যমের সামনে, আমি একটা ছোট্ট ডেটা চাইছি। আমি ধরে নিলাম 2014 সালের আগেই সব অনুপ্রবেশ ঘটেছে, 2014 পরে বিজেপি এসছে, তারপরে অনুপ্রবেশ ঘটতেই পারে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি অর্ধেক রাস্তা ফাঁকা রেখে দিয়েছেন। 10 সেকেন্ড আপনি ফেন্সিং করার জায়গা দিচ্ছেন না কেন? একটা ডেটা দিয়ে বলেছেন 2014 থেকে কটা অনুপ্রবেশ ঘটেছে। যদি অনুপ্রবেশ ঘটে থাকে তাহলে অপদার্থতা স্বীকার করে এই লজ্জা উনার। নেপালের কথা বলছিল অভিষেক, অমিত শাহ এসে কলকাতায় বলে গেল সমস্ত আপনার নাকের ডগ
সমস্ত বললো যে বরাদ্দটা আমাদের দিয়ে দিন, এই বিভাজন ঘটিয়ে বাংলায় এক সেকেন্ড কোনো লাভ নেই বাংলায় অভিষেক, বড় কথা অভিষেক, গোটা বাংলাটা তারা সাপ্লাই বাড়িয়েছে, সব জায়গায় পাঠাচ্ছেন। আর কংগ্রেস, আমি একটা তোমাকে কথা বলছি মাননীয় অভিষেক, তোমাদের দলটা তুলে দিয়েছো অধীর বাবুকে যেদিন বাদ দিয়েছো, সেদিন থেকে হয়েছে তৃণমূল অনুমোদিত পশ্চিমবঙ্গ কংগ্রেস। পুরো যা বলছো সব তৃণমূলের মতো, নিজেদের পুরো আইডেন্টিটি শেষ। আচ্ছা, সেটাও আমাকে শুনতে হচ্ছে একজন প্রাক্তন তৃণমূলীকে, যার অভিষেক ব্যানার্জি বাদ দিয়ে একজনেরই, তোমার নাম অভিষেক ব্যানার্জি, ভুলে যাও থেকে আমাকে সার্টিফিকেট নিতে হবে। যাই হোক, আমি এই ব্যাপারে ঢুকছি না। নামে কপিরাইট নেই, অভিষেক ব্যানার্জি অনেকেরই আছে, শঙ্কু পান্ডা একটাই, এসপি মানে শঙ্কু পান্ডা। যাই হোক, আমি যে বক্তব্যে ঢুকতে চাইছিলাম সেটা হচ্ছে যে তোমরা একটু আগে যেটা নিয়ে আলোচনা করছিলে না, যে এই যে বাঙালি অস্মিতা, আচ্ছা আমরা কি ভুলে গেছি নাকি 2021-এর আগে নরেন্দ্র মোদী রবীন্দ্রনাথ ঠাকুরের মতো গো অ্যাজ ইউ লাইক সেজেছিলেন? সেটা তার ব্যক্তিগত স্তরে আক্রমণ করা যাবে না অভিষেক। দেশের প্রধানমন্ত্রীকে জাতীয় ভাষায় কথা বলা হয় না, কারণ উনি তো আর হাত তোলা গিন্দি পরে সংসদে ঢোকেন না, উনি তো বিদেশে গিয়ে পার্টি করেন না। দেশের মানুষ যখন অসুবিধায় পড়ে তখন তো উনি পার্টি করতে যান না। ওনার তো সোশ্যাল মিডিয়ায় দুটো প্রোফাইল নেই, একটা পলিটিক্যাল প্রোফাইল, একটা পার্সোনাল প্রোফাইল। ওনার প্রোফাইলে তো অন্য ধরনের ছবি দেখা যায় না। বলে আগে নিজের দিকে ঝাঁকুন, দেখুন। আমি জানি এতে অনেকের কষ্ট হবে, অনেকে আমার উপর ব্যক্তিগতভাবে রেগে যাবেন, তাদের কাছে আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আপনার নেতাকে সব বোঝান যে স্যান্ডো গেঞ্জি পরে লোকসভায় গিয়ে দেশ চালানো যায় না। তার যারা উত্তর, তার যারা আগে দেশ চালিয়ে গেছেন তাদের পরিবারে, তাদের দেখে অন্তত সেটা উচিত। কাকে বোঝাবো আর কি বলবো? আজকে চাকরি আলোচনা করছি না, আমি খুব ব্যক্তিগত আঘাত দিয়ে ফেলেছি, আর ব্যক্তিগত অনুভব নিয়ে কিন্তু আমি ক্ষমা করব। এটা রাজনৈতিকভাবে মেনে নেওয়া গেল না, বিরুদ্ধে হয়েছে। আইএনটিইউসি সাপোর্ট করেছিল, জব কোড নিয়ে কোনো কথা বলছে? আজকে জব কোড নিয়ে তন্ময়দা কোনো কথা বলছে না, জব কোড নিয়ে নরেন্দ্র মোদী কোনো কথা বলছে না। আরে রাজ্যের ছেলে মেয়েদের চাকরি যাচ্ছে, সেটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। তো আমার এখানেই সৈকতের কাছে প্রশ্ন, যে সৈকত, এখনো পর্যন্ত যদি আমরা দেখি, যে যেটা আমি শুরুতেই বললাম, যে তৃণমূল কংগ্রেস যে এই বাঙালি অস্মিতার ইস্যুটা, সেটাকে ভীষণ রকমভাবে সামনে রাখতে চলেছে, সেই সুরটা বেঁধে দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির তরফ থেকে প্রধানমন্ত্রী কালকে এসে কি বলেন সেদিকে সবার নজর থাকবে। প্রশ্ন হচ্ছে, এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বামেদের যে দিক নির্দেশ, বামেদের যে রোড ম্যাপ 2026-কে লক্ষ্য করে, সেটা তৈরি হয়েছে, তারা অর্গানাইজড। আমাদের রোডম্যাপ খুব ক্লিয়ার। 100 দিনের কাজের টাকা আটকে যখন ছিল, তখন আইনি লড়াই, রাস্তার লড়াই, দুটো লড়াইয়ের মধ্য দিয়ে আমরা 5 বছরে শুধু একবার নির্বাচনী গিমিক নয়, একবার নির্বাচনী ধর্ণা নয়, রীতিমতন আইনি লড়াই এবং রাস্তার লড়াইকে এক জায়গায় এনে আমরা সেই অধিকার ছিনিয়ে আনতে পেরেছি। এখন ব্লকে ব্লকে যে জবে তন্ময়রা বলে যে এটা তো তন্ময়রা বলে যে এটা যে রিলিজড হয়েছে, এটা হচ্ছে যেভাবে তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্য সাংসদরা, জনপ্রতিনিধিরা তারা দিল্লিতে গিয়েছিলেন, তারা এখানে রাজভবনের সামনে পুলিশ, দিল্লি পুলিশ ধরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমরা 100 দিনের কাজের লড়াইয়ে পিটিশনটা দেখে নেবেন, বছর ধরে লড়াই করেছি, রাস্তায় পড়ে থেকে লড়াই করেছি, ধর্ণা দিয়েছি, এবং তারপরে রাজ্য সরকার নিজের ফান্ড থেকে দিয়েছে। আমি আপনার বলার সময় বলি তন্ময়দা, ব্লকে ব্লকে জব কার্ডের টাকা ফেরত দেওয়ার দাবিতে লাল ঝান্ডা নিয়ে বর্ধমান থেকে, মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম, সর্বত্র যে আন্দোলন করার দরকার সেই কাজ আমরা করছি। তাপসকে যারা খুন করেছে দাড়িভিটে বাংলা শিক্ষকের দাবিতে, যারা ইউসুফ পাঠানদের বহরমপুরের বাঙালি অধ্যুষিত এলাকায় এমপি বানায়, তারা আজকে বাঙালি অস্মিতার রাজনীতি নির্বাচনী গিমিক তৈরি করতে পারে। কিংবা যে বিজেপি আদ্যপান্ত বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, তারা আজকে এনে তৃণমূল বাইনারি করতে পারে। যদি যাত্রাপালা হতো বিজেপি অভিযোগ করে কলেজ গেটে এসএফআই ছেলেরাই রাস্তায় রয়েছে, কলেজ গেটে, ইউনিভার্সিটি গেটে এসএফআই ছেলেরাই লড়াইটা লড়ছে। কৃষক, ক্ষেত মজুর, ছাত্র, যুব, মহিলা, যদি আপনি শ্রেণীগত যে আন্দোলন, সেই আন্দোলনের বিষয়ে এই দিদি মোদির বিরুদ্ধে মানুষের রুটি রুজি রোজগার, মোদি বলেছিল না 21 সালে, তোমরাই তো বলেছিলে চাকরি বাতিল হলে আমরা অল্টারনেটিভ পরিকল্পনা
আলোচনা করব। 21-এর সরকারে আসনি একবার 26,000 চাকুরিহারাদের প্রতি কোন রকম দিশানির্দেশ করেছো? শুধু রাজনীতি করেছো। নারী নির্যাতন নিয়ে তোমাদের এই যে কি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি একের পর এক দিল্লিতে যায়, সারদা থেকে আজ অব্দি একটা কোনো ফ্যাক্ট ফাইন্ডিং এর রিপোর্ট সামনে এসেছে? পরেশ পাল অভিযুক্ত হয়েছে। জানে বিজেপি আমি একদম সুমনদার কাছ থেকে একটু বাম এবং কংগ্রেসের এই মুহূর্তে দাঁড়িয়ে তারা ঠিক কতটা প্রিপেয়ার্ড এবং কিভাবে প্লেস, যদি আপনার যে অ্যানালিসিস সেটা দেখুন, কংগ্রেস প্রিপেয়ার্ড। কংগ্রেস যদি আপনি দেখেন, কংগ্রেস যেদিনকে 16 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় নেমেছিলেন সেদিনকেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে দুজনেই আসামে ছিলেন। দ্য ক্রিটিক্যাল পয়েন্ট ইজ যে আপনি লড়াইটাকে কীভাবে ডিফাইন করছেন। যে কোনো লড়াইকে তো ডিফাইন করতে হবে। আপনার সাথে এর আগেও বহুবার লেফটের লোকরা এসছেন, তারা এটাকে এতবার এই রুটি রুজি শ্রেণী সংগ্রামে চলে যায়। আর এই মানুষটা যদি রাজ্যে থাকতেই না পারে, দেশে না থাকতেই পারে, তাহলে রুটি রুজি এসব নিয়ে কী কথা হবে। আমি আপনাকে এবার কেন এটা এই মানে অস্তিত্বের লড়াই বা অস্মিতার লড়াই ইম্পর্টেন্ট, সেটাতে দু একটা জিনিস বলার চেষ্টা করি, দুটো ডেটা দেওয়ার চেষ্টা করি। নিত্যানন্দ রায়, হু ইজ দ্য মিনিস্টার অফ স্টেট অফ হোম, লাস্ট অধিবেশনে খুব পরিষ্কার বলেছেন যে আমাদের কাছে ইললিগাল ইমিগ্রেন্ট সংক্রান্ত কোনো ডেটা নেই, কোনো ক্লিয়ার কাট ডেটা নেই। বিজেপি যে ডেটা কোত্থেকে দেয় সেটা বলা যায় না। আচ্ছা, বিজেপির মুখপাত্র, তৃণমূলের মুখপাত্র খুব চেপে ধরলেন, হ্যাঁ বোর্ডে বাংলা লেখা থাকলে ধরবে। আমার সন্দেহ হচ্ছে উনি এবং হেমন্ত বিশ্ব শর্মা এরপর রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্রকে অ্যাটাক করবেন, কারণ মাতৃভাষা বাঙালি ছিল। ঠিক আছে, এদের বিজেপির সমস্যা হচ্ছে আসতে তোমার নেতা এখন জয়শঙ্কর চীনে আছে, তৃণমূল কংগ্রেসের লাইনে পুরো অপপ্রচার ফলে বাঙালিদের কোনো বিরোধিতা করা হয়নি, কিন্তু বাঙালি অস্মিতাকে সামনে রেখে আপনি রোহিঙ্গাদের সাপোর্ট করবেন, আপনি হচ্ছে বাংলাদেশীদের ঢুকিয়ে এখানে আইডেন্টিটি কার্ড দিয়ে দেবেন, এটা মানা যাবে না। শ্রমিক ভট্টাচার্যকে বলো হচ্ছে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে, বিরোধিতা করা হয়নি, অনুপ্রবেশকারীদের বিরোধিতা করা হয়নি। ডোনাল্ড ট্রাম্পকে ছেড়ে তো এখন চীনের পা ধরতে দৌড়েছো, এই তো তোমাদের অবস্থা। কার কথা বলছেন? তোমাদের বিজেপি। আপনি তো বামপন্থী ছিলেন, তো তোমরা কেন জয়শঙ্করকে পাঠিয়েছো? জয়শঙ্করকে চীনে পাঠিয়েছো না? ব্যক্তিগত আক্রমণ না, কেন যাবে? কেন যাবেন? এতদিন তো ডোনাল্ড ট্রাম্প, আপকি বার ডোনাল্ড ট্রাম্প বলতে, বিদেশ নীতি কি অবস্থা হচ্ছে, আপকি বার ডোনাল্ড ট্রাম্প লোকেরা বিদেশ নীতি নিয়ে কথা বলতে ভয় পেয়ে গেলে কিন্তু আপনারা বাংলাদেশের সাথে কি বৈঠক করেছিলেন? গোপনে গোপনে কি বৈঠক হচ্ছিল বাংলাদেশের লোকের সাথে? হ্যাঁ, আমরা যখন সারা বৈঠক তদন্ত আওতায় আসবে, একসঙ্গে বাইরে বাংলাদেশের লোক ঢোকানো টুইট কার থেকে আসে, বাংলাটা বাইরে বাংলাদেশের লোক ঢুকে না। শঙ্কু আমার তন্ময়ের কাছে প্রশ্ন যে, কিন্তু তন্ময়, যখন তোমরা 2026-এ 15 বছর সরকারে থাকার যে মেয়াদটা, সেটাকে নিয়ে তোমরা ভোটে যাবে, যে অ্যান্টি ইনকামবেন্সি, সেটা নিয়ে তোমরা ভোটে যাবে, তখন যদি আমরা দেখি যে বিরোধীদের যে ইস্যুগুলো, যে দুর্নীতি থেকে শুরু করে, ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, একের পর এক অপ্রীতিকর ঘটনা, আরজিকর সহ কসবা, আরজিকর কসবার মতো একাধিক ঘটনা, সেগুলো থেকে শুরু করে একাধিক ইস্যু জানিয়ে বিরোধীরা বারবার তোমাদের বিদ্ধ করছেন। এবং আমরা দেখেছি যেমন আরজিকর পরবর্তী সময়ে রাস্তায় সাধারণ মানুষ তারা প্রতিবাদে ফেটে পড়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি কি যে কনফিডেন্স লেভেলটা তোমরা দেখাচ্ছ, সেই কনফিডেন্সের জায়গাটা থাকবে? একদম। তার কারণটা হচ্ছে যে ঘটনাগুলোর কথা তুমি বললে, প্রত্যেকটা ঘটনাতে রাজ্য সরকারের পক্ষ থেকে, হ্যাঁ ঘটনাগুলো ঘটেছে, ঘটনাগুলো আটকানো যায়নি, দুর্ভাগ্যজনক, কিন্তু প্রত্যেকটা ঘটনাতে
সঙ্গে সঙ্গে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। আমরা এটাই মানুষের কাছে নিয়ে যেতে চাই। আমি বলিনি এইটা 30 সেকেন্ড। আমরা প্রত্যেকটা মানুষের কাছে, যেমন লোকসভা ভোটের সময়তেও আমরা মানুষের ইস্যু নিয়ে গেছিলাম, উন্নয়নের ইস্যু নিয়ে গেছিলাম এবং কেন্দ্র সরকারের বঞ্চনা নিয়ে গেছিলাম। আজকে সেটার উত্তর কিন্তু মানুষ দিয়েছে। পশ্চিমবাংলার মানুষ জনতাই শেষ কথা বলে। আমরা জিতলে আর বাকি ভারতবর্ষের জায়গাগুলোতে জিতলে তারা হচ্ছে সেখানকার পুলিশ কাঁদে, বাকি জায়গায় পুলিশ কাঁদে, সেখানে তার মানে উত্তরপ্রদেশে যোগী এবার আমরা বলছি যে পশ্চিমবাংলাতেই এটা হয়, যে এখানে গণতন্ত্র আছে, আন্দোলনও হয় এবং কোনো ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়া হয়। এই যে আরজিকর 24 ঘন্টার স্টেট পুলিশ 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে। এখনো একই কথা বলছে, তার মানেটা কোথাও আলাদা কিছু তো দেখাতে পারছে না। প্রমাণিত হচ্ছে যে প্রশাসন যে নিরপেক্ষ কাজ করেছে, তো সেই নিরপেক্ষতা নিয়েই যাব আমরা, যে প্রশাসন প্রশাসনের কাজ করছে। আচ্ছা, একটা জিনিস আমি কিছুই বুঝতে পারি। তন্ময়দার কাছে আমার একটা খুব বিনীত প্রশ্ন আছে, যে তন্ময়দা, এই যে ঘটনাগুলো ঘটছে, যারা করছে তারা কেউ মঙ্গল গ্রহ থেকে আসেনি, এবং তারা যে ক্ষমতাটা পেয়েছে, একটা কুচো নেতা যে রাস্তায়, মানে যখন তোমরা সরকারে থাকবে না, রাস্তায় বেরোলে ভিক্ষা করে খেতে হবে, তাদের আজকে এই অডাসিটিটা পাচ্ছে কি করে? এবং এরা কিন্তু ব্যতিক্রমী নয়, এটা একদিনে হয়নি, রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। এবং সেখানে দাঁড়িয়ে আমরা মানুষের কাছে গেছি, মানুষ ভোটে জিতলে 7 গুণ মাপ হয়ে যাচ্ছে, এটা কোনো জাস্টিফিকেশন হতে পারে না, নাম্বার 1। নাম্বার 2, কিন্তু এইটাকে নিয়ে প্রশ্ন করতে গেলে তৃণমূল কংগ্রেসের মানে 100টা প্রশ্ন, মানে যে উত্তরটা দেয় এবং তখন শঙ্কুরা চুপ হয়ে যায়, যে এই যদি ঘটনা হয় তাহলে তোমরা বিএইচইউ আইআইটি ক্ষেত্রে যখন মেয়েদের মানে হোস্টেলে এই ঘটনাটা ঘটছে, তখন তোমরা কিছু করতে পারছো না। কি করতে হচ্ছে? কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইআইটি ঢোকাতে বানিয়েছিল, এই ব্যবস্থা হচ্ছে। পুলিশ সব ইনসিডেন্ট হচ্ছে, প্রিন্সিপালের এবার প্রিন্সিপালের কাছে ব্যবস্থা নিয়ে ওদের করতে যেতে হয়েছে। করতে মানে কংগ্রেস করো বলে বিরোধিতা করতে হচ্ছে, করো, কিন্তু এত ওপেনলি তৃণমূল করো না। অজিতটাকে সরিয়ে দিয়ে পুরো তৃণমূল করছো। আরে ভাই সেই যে অজিতটাকে সরালে, ভাই আমার কথা, সেই যে তৃণমূল করা শুরু করলে, পুরো তৃণমূল। হ্যাঁ, ঠিক একদম। মানে তুমি যেরকম তৃণমূলপন্থী বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই কথা তুমি আমার কথাগুলো জানতে পারো। সমস্যাটা হচ্ছে গিয়ে, আমরা যখন এগুলো নিয়ে আলোচনা করছি, আমরা কনভেনিয়েন্টলি এড়িয়ে যাচ্ছি। আজকে হাইকোর্ট একটা অবজারভেশন দিয়েছে, সেখানে বলেছে যে আপনারা অনেক টাকা খরচা করছেন, রাস্তাগুলো ঠিক করুন, এটা একটা বুনিয়াদি কাজ। আজকে যখন এই কথাগুলো নিয়ে আলোচনা কেউ করছি না, আমরা কেউ আলোচনা করছি না, গত 3 মাসে ন্যাশনাল হাইওয়ে থেকে সুরাটের ব্রিজ থেকে এগুলো আমাদের পয়সায় তৈরি হওয়া জিনিসগুলো ভাঙছে, আমাদের লোকগুলো মারা যাচ্ছে, আমরা কেউ প্রশ্ন করছি। অভিষেকের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন, আমি আসবো, আমি খুব সংক্ষেপে আপনার 10 সেকেন্ড নিয়ে নেব। না, আপনি যে পয়েন্টটা তো তন্ময়কে প্রশ্ন করছিলেন, তন্ময় যেটা বাইপাস করার চেষ্টা করলো, তৃণমূল মাইট গো ফর এ অনিল বিশ্বাস কাইন্ড অফ ট্রিটমেন্ট, যেটা অনিল বিশ্বাস 2001-এ করেছিলেন, যে ওদের যে 227 জনের কাছাকাছি এমএলএ আছে এবং প্রার্থী, তার মধ্যে হয়তো 1/3 চেঞ্জ করে দিল। সেই জন্যই দেখছেন যে শঙ্কুদেব পান্ডা কতবার অভিষেক ব্যানার্জির নাম বলছে, অভিষেক ব্যানার্জির নাম বলছে, সবাই নিজেদের অপশন খুলে রাখছে, কারণ তৃণমূল তার 1/3 এমএলএ কিন্তু বদলাতে পারে। হচ্ছে বিশ্লেষণ। আমি আপনাকে একটা কথা বলছি, শুধুমাত্র প্রার্থী বদলে আপনি বলতে চাইছেন বিজেপি থেকে কেউ 2024-এ তৃণমূলের প্রার্থী হবে না, আপনি বলতে চাইছেন বিজেপি থেকে কেউ তৃণমূলের প্রার্থী হবে না। শেষ তো, এবার আমার উত্তরটা হচ্ছে, সুমন, আমি প্রথম কাউকে বলতেছিলাম, শঙ্কু বলছে আপনি শেষ করলে বলবেন। দিদি আমি একটা লাইন বলতে চাই। সুমন দা, দেখুন, আপনার প্রতি পূর্ণ রেসপেক্ট রেখে আমি বলছি, তৃণমূল কংগ্রেসে মুখ বদলালে কোনো ম্যাটার করে না, কারণ আপনাকে মনে রাখতে হবে তৃণমূল কংগ্রেসের ব্র্যান্ডই হচ্ছে সমস্ত কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। আমি আমার টার্গেট একটু দেখাই যে কাল দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী, 50 দিনের মধ্যে তার বাংলা সফর, এবং এই সফরে বেশ কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি, পরে অন্য মঞ্চ থেকে রাখবেন রাজনৈতিক বক্তব্য। দেখুন। 3 দশকের উপর শহীদ দিবস অনুষ্ঠান হচ্ছে, কিন্তু 21শে জুলাইয়ের আগে কোনো রাজনৈতিক দলকে সভা বা বার্তা দিতে দেখা যায়নি। কিন্তু 2026-এর আগে অন্য ছবি দেখবে বাংলা। রাজ্যে আসছেন খোদ প্রধানমন্ত্রী, বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
সরকারি প্রকল্পের আগে রোড শোয়ে হাজির থাকবেন প্রধানমন্ত্রী। 3.5 কিলোমিটার জুড়ে চলবে এই রোড শো। তৃণমূল নেত্রী যেমন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা করেছেন, তেমনি গাড়ি করে চারপাশের মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে চাইছেন প্রধানমন্ত্রী। এরপরেই হাজির হবেন সরকারি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে। সব মিলিয়ে 5,000 কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে আছে তেল, গ্যাস, বিদ্যুৎ, সড়ক ও রেল প্রকল্প। তেল ও গ্যাস পরিকাঠামোয় প্রধানমন্ত্রী বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পের শিলান্যাস করবেন। এর জন্য বরাদ্দ হবে 1950 কোটি টাকার বেশি। দুর্গাপুর হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত 132 কিলোমিটার দীর্ঘ অংশটিও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন মোদী, যা প্রধানমন্ত্রী ঊর্জা গঙ্গা প্রকল্পের অন্তর্ভুক্ত জগদীশপুর হলদিয়া ও বোকারো ধামরা পাইপলাইন প্রকল্পের অংশ। আনুমানিক 1190 কোটি টাকার এই প্রকল্পটি পূর্ব বর্ধমান, হুগলি ও নদিয়া জেলার মধ্যে দিয়ে গেছে। পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনের লক্ষ্যে প্রধানমন্ত্রী দুর্গাপুর স্টিল থার্মাল পাওয়ার স্টেশন এবং রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশনে FGD সিস্টেম সংযোজনের প্রকল্পটিও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন, যার আনুমানিক খরচ 1457 কোটি টাকা। এটি এলাকার পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। পুরুলিয়া কোটশিলা রেল লাইনে বরাদ্দ করা হবে 390 কোটি টাকা। এই প্রকল্পটি জামশেদপুর, বোকারো এবং ধানবাদের শিল্পাঞ্চলের সঙ্গে রাঁচি ও কলকাতার সংযোগ উন্নত করবে, পণ্য পরিবহনের গতি বাড়াবে এবং শিল্প ও ব্যবসার ক্ষেত্রে লজিস্টিক সুবিধে উন্নত করবে। সেতু ভারতম প্রকল্পের অধীনে পশ্চিম বর্ধমানের তপসি ও পাণ্ডবেশ্বরে নির্মিত 2টি রোড ওভারব্রিজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, যার মোট ব্যয় প্রায় 380 কোটি টাকা। এই সরকারি অনুষ্ঠানের পরই হবে রাজনৈতিক কর্মসূচি। অনুষ্ঠান হবে নেহেরু স্টেডিয়ামে। স্টেডিয়াম ভরাতে আশেপাশের জেলা থেকে লোক আনা হচ্ছে। সমাবেশ সফল করতে কোনো ত্রুটি রাখছে না বিজেপি। সব মিলিয়ে 26-এর নির্বাচন মাথায় রেখে প্রধানমন্ত্রীর সভা সফল করতে ঝাঁপিয়ে পড়তে চাইছে গেরুয়া শিবির। কলকাতা টিভি। আমি সৈকতের কাছে আসি। সৈকত, বাম কংগ্রেস জোট হবে কি হবে না, আসন সমঝোতা হবে কি হবে না, এই বেসিক সিদ্ধান্তটা এখন অবধি নেওয়া গেছে না? দেখুন, বাম কংগ্রেস বা আইএসএফ বা অন্যান্য ধর্মনিরপেক্ষ শক্তি, তৃণমূল, বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে এক জায়গায় আনাটাই কাজ। যখন একটা সরকার 5 বছর ধরে এই রাজ্যের মাটিতে নারী নিরাপত্তা, কলেজ ক্যাম্পাসগুলো, বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে লাঠি তুলে দিয়েছে, বেকারদের কর্মসংস্থান, 26,000-এর চাকরি লুট, সমস্ত দুর্নীতিতে ভরে যাওয়া গোটা একটা রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা, যেখানে সরকার আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত, তখন এই মোদিরা যতবার আসেন, যতবার বিজেপি একের পর এক অস্মিতা ইস্যুকে সামনে নিয়ে আসে, তখন 5 বছরের ব্যর্থতার পারফরম্যান্স ঠিক একইভাবে হাওয়া হয়ে গেছিল। দায়িত্ব নিয়ে অভিষেক, একদম যে মৌলিক যে জায়গাটা, একদম বেসিক জায়গাটা, একদম প্রাথমিক যে জায়গাটা, যে বাম কংগ্রেস তারা একসাথে লড়বে, আসন সমঝোতা হবে, নাকি অন্য কোনো সমীকরণের ইঙ্গিত রয়েছে, সেটা সম্পর্কেও তো এখন অবধি কোনো প্রস্তুতি নেওয়া যায়নি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে নির্বাচনী সমীকরণ হোক বা অন্য কিছু সিদ্ধান্ত, সেটা আর যাই হোক, এটা তুমিও জানো দীর্ঘদিন মানে সাংবাদিকতা করার সুবাদে, সেটা অন্তত কোনো বিতর্ক সভায় আলোচনা করার বিষয় নয়, যে কেউ করতে চাইবে না। এবার সেটা কারণ সেটা এমনিতেই এত বিতর্কিত, ঠিকই, কারণ সেটা এমনিতেই এত বিতর্কিত, কারণ আমার লোকসভা নির্বাচনের আগে স্বচক্ষে দেখা আছে যে একদিকে অধীর রঞ্জন চৌধুরী, মোহাম্মদ সেলিমরা, তারা 30 মিটার দূরে দাঁড়িয়ে আসন সমঝোতার পক্ষে সওয়াল করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভিজছেন, আর তার 30 মিটার দূরে দাঁড়িয়ে জয়রাম রমেশ, তিনি তৃণমূল কংগ্রেসকে অলিভ ব্রাঞ্চ ওয়েভ করছেন। ঠিকই, তারপরেও এই অলিভ ব্রাঞ্চ হওয়ার পরেও
তুমিও জানো যে এটা তুমি যে প্রেক্ষিতে বললে, সেই 2024-এর লোকসভা নির্বাচনটা বাম কংগ্রেস একসাথেই লড়েছিল। তার কারণ স্ট্র্যাটেজি। কিন্তু যেটাই হোক না কেন, সকালে তৃণমূল, বিকেলে পদ্মফুল, দিনের শেষে মানুষকে এপ্রিল ফুল আমরা করবো না। দ্যাটস ফর শিওর। এটা নিয়ে কোনো বিতর্ক নেই। গুলমারা একটু আপনারা বন্ধ করুন তো। একটা ক্যান্ডিডেট জিতলো, তাকে রাখতে পারলেন না। আমি শেষ করতে হবে। রাজনীতি করে তার 10 সেকেন্ড সেটা হচ্ছে যে এটাতে আমি অভিষেককে দোষ দিচ্ছি না। কংগ্রেস বা বিজেপি সবই দিল্লি নির্ভর। অভিষেক জানতেন যে শুভঙ্কর সরকার প্রেসিডেন্ট হবে, না শঙ্কুদেব পান্ডা জানতেন যে শ্রমিক ভট্টাচার্য দিল্লি পরিষদে বৈঠক করবে? আমাদের নজর থাকবে আগামীকাল প্রধানমন্ত্রী তিনি কি রাজনৈতিক বার্তা দেন, কালকেই তিনি 26-এর সুরটা বেঁধে দেন কিনা সেদিকে নজর থাকবে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।